সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপ করেছেন। এ বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই স্যার আপনার কাছে যাব এবং জানতে চাইব যে আপনারা দুইজনই ছিলেন এই সংলাপ, বহুল আলোচিত প্রতীক্ষিত নির্বাচন কমিশনের সাথে যে সংলাপ হলো। আমরা জানি গণমাধ্যমে বিভিন্ন বিষয় এসছে, কিন্তু তারপরও আমরা আপনার কাছে জানতে চাব সরাসরি যে কোন বিষয়গুলোর মতামত বেশি উঠে আসছে এই আপনাদের এই সংলাপে। এখানে তো নানা জন ছিলেন, নানা জনের নানা মত ছিল, অর্থাৎ নানা মুনির নানা মত আর কি। প্রত্যেকেই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, লক্ষ্যের প্রতি সৎ থেকে বেশ ভালো সুপারিশ করেছেন আমি বলবো। আমি একটু আগে চলে এসেছি, কিন্তু যতদূর শুনেছি প্রত্যেকের সুপারিশই খুবই অর্থবহ এবং সদর্থক আমি মনে করি। তবে সবাই কিন্তু একটি ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন, সেটি হচ্ছে যে অংশগ্রহণমূলক কাঙ্ক্ষিত মানের একটি নির্বাচন হোক, এবং সেই নির্বাচন হতে গেলে যা যা প্রয়োজনীয় সেই সবগুলো যেন নির্বাচন কমিশন করতে পারে। এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই করণীয় কাজকে হাজির করবার চেষ্টা করেছেন বিভিন্ন মানুষ। তো কতগুলো ক্ষেত্রে, যেমন ধরুন যে নির্বাচনকালীন সরকার কি হবে, কথাটা বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা বিতর্কমূলক হয়ে আছে ঠিকই, কিন্তু আজকে আমি যেটা লক্ষ্য করলাম যে এই বিষয়ে কেউ কিন্তু তেমন একটা গুরুত্ব দিয়ে আলোচনা করলেন না আর কি। নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা আছে কিনা, এই নির্বাচনকালীন সরকার অনেকের কথাই চলে এসেছে। একটি কথা আমি স্পষ্ট যেটা সুপারিশ শুনতে পেলাম, যে সেটা হচ্ছে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার থাকবেন সহায়ক সরকার, তবে নির্বাহী ক্ষমতাহীন। তবে এর সঙ্গে অবশ্য আরও যুক্ত করেছেন বেশ কজন তাদের প্রস্তাবে যে সংসদ কিন্তু থাকতে পারবে না, কারণ সংসদ ভেঙে দিতে হবে। ভেঙে দিলে অন্তত ৩০০ জন ক্ষমতাধর ব্যক্তি থাকছেন না যারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচার করতে পারবেন। আচ্ছা, আর একটা দিক হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেরই প্রস্তাবে উঠে এসেছে না ভোট। এই প্রথমবার না ভোট। এই তত্ত্বাবধায়ক সরকার ২০০৮-এর পরে যে ৭-৮-এ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই নির্বাচন করবার সময় না ভোটের একটা ব্যবস্থা ছিল, তারপরে এটা তুলে দেয়া হয়েছে। তো এটাকে পুনর্বহাল একজন ভোটার ইচ্ছে করলে দুইজন বা যে প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন তাদের পছন্দ না হলে তারা যেন না ভোট প্রয়োগ করতে পারে। সেটাই, ওটা মানে ভোট দিতে না যাওয়া নয়, ভোট দিতে আমি যাব, কিন্তু আমার নির্বাচনী এলাকায় যে ২জন বা ৩জন যে কজনই প্রার্থী দাঁড়িয়েছেন তাদেরকে যদি কেউ পছন্দ না করি কাউকে, বা কাউকে না পছন্দ করে একটা না ভোট দিতে পারি। এটা থাইল্যান্ডেও আছে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এটা আছে। যেমন আমার প্রস্তাবে আমি এই প্রস্তাবটিকে গুরুত্ব দিয়েছিলাম, এবং আমার কথাটা ছিল এই যে গণতন্ত্র মানে যদি হয় জনগণের সম্মতি ভিত্তিক প্রতিনিধিত্ব এবং প্রতিনিধিত্ব সরকার, তাহলে জনগণেরও অসম্মতি জানানোর অধিকার গণতন্ত্রে স্বীকৃত হওয়া উচিত। তো না ভোটের ব্যাপারটি আছে। আর একটি হচ্ছে সেনাবাহিনী। আবার আসি, একটু শুনে আসি ডক্টর কলিমুল্লাহ। একই বিষয়ে আপনি অংশ নিয়েছেন, আপনার কাছ থেকে যদি আমি জানতে চাই যে ইসির রোডম্যাপ কি ঠিক আছে, ঠিক মতো কি যথাযথভাবে কি চলছে? দেখুন, এই প্রসঙ্গটা নিয়ে আমি আমার আলোচনার সূত্রপাত করেছিলাম। জি, আমি ইসিকে আহ্বান জানিয়েছি আরও দুটি বিষয় ইনক্লুড করবার জন্যে। তার একটি হচ্ছে কম্প্রিহেন্সিভ ইলেকশন ভায়োলেন্স ম্যানেজমেন্ট, ইলেকট্রাল ভায়োলেন্স ম্যানেজমেন্ট, এই বিষয়টি।
আর আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছি, সেটি হচ্ছে পোস্ট ইলেকশন ফেজে যেটা আমরা দেখি, ইলেকট্রাল ডিসপিউট রেজলিউশন, অর্থাৎ নির্বাচনী যে মামলাগুলো হয় সেগুলোর দ্রুত নিষ্পত্তি কীভাবে করা যায় সে ব্যাপারে এই রোডম্যাপে আসলে নির্দেশনা থাকা দরকার। এখন ধরুন কমিশন তাদের মতো করে 7 দফা আপনার বক্তব্য বা পদক্ষেপের কথা হাজির করেছেন, এটাই তো শেষ কথা হবার কথা নয়, কারণ সে কারণেই তারা কিন্তু ফুড ফর থট যাতে পান সেই জন্যে আজকে আইস ব্রেকিং এই যে এক্সারসাইজটা করলেন প্রথমবারের মতো, সেই আপনার যেটা রোড ম্যাপ সেটা বাস্তবায়নের অংশ হিসেবে যে ফিডব্যাকগুলো এসছে বিভিন্ন সুধী জনের কাছ থেকে, সেগুলো ডেফিনেটলি তারা কগনিজেন্সে নেবেন, তার উপর ভিত্তি করে আরও কম্প্রিহেন্সিভ একটা রোড ম্যাপ কার্যকর করবার চেষ্টা করবেন। এখানে আপনার যে বিষয়টা স্যার শেষ করলেন সেখান থেকে যদি শুরু করি, সেনা মোতায়েন প্রসঙ্গ, এই বিষয়ে আমার দীর্ঘদিনের পরিষ্কার একটা অবস্থান আছে এবং সেটাকে কোট করে আরেকজন বক্তা আজকে প্রফেসর তোফায়েল তিনি আমাকে কোট করেছিলেন, বলেছিলেন যে প্রফেসর কলিমুল্লাহ যেটা প্রায়ই বলে থাকেন, সেনা প্রীতি এবং সেনাভীতি কোনোটাই কাম্য নয় নির্বাচনী পরিবেশে। তা আমিও সেটা আসলে আন্তরিকভাবেই মনে করি যে ইন এইড টু সিভিল পাওয়ার তার অংশ হিসেবে সেনাবাহিনী সম্পৃক্ত হতে পারে, কিন্তু কোনো অবস্থায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা বা নিরাপত্তা বাহিনীর সংজ্ঞায় আবার ফিরিয়ে নিয়ে আসা সেনাবাহিনীকে, এটা আমি মনে করি না খুব বিজ্ঞজনোচিত কাজ হবে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে নেট টু সিভিল পাওয়ার, সেই হিসেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে উপস্থিত থাকতে পারেন যদি কমিশন সেটা বিবেচনায় নেন। আদারওয়াইজ সেনা সম্পৃক্ততা যত কম থাকে ততই ভালো, মঙ্গল। জি স্যার, যদি আরেকটু বলেন। আমি এই বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটি কথা আমরা শুনছিলাম, সিইসি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা ইতিপূর্বে সিইসি যেভাবে বলেছিলেন যে আমি নির্বাচনকালীন সময় অর্থাৎ একদম নির্বাচনের সময় ঘনিয়ে আসার আগে ঠিক এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড মানে করার আমার কোনো এখতিয়ার নেই। আচ্ছা, এটা এই প্রশ্নের উত্তরে যাবার আগে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে প্রসঙ্গ দিয়ে শেষ করলেন তাতে বলার কিছু নেই, শেষ হয়ে গেছে বলা, তবে আমি সংযোগটা করে নেই যে আমি যেটা বলেছি যে সেনাবাহিনীকে কথায় কথায় দেশের প্রশাসন রাজনীতিতে নিয়ে আসাটা ঠিক নয়, কারণ তাতে করে সেনাবাহিনী হয়ে যায় প্রেটোরিয়ান, প্রফেশনাল থাকে না। তবে অনিবার্য পরিস্থিতিতে স্ট্রাইকিং ফোর্স, যেটা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বললেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে অগতির গতি, তখন তাদেরকে ব্যবহার করা যেতে পারে সীমিত আকারে। তো এটা মোটামুটি আমরা তো যে আলোচনা শুনলাম যে ঐকমত্য আছে, সরাসরি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নিয়োগের পক্ষে কেউ কিন্তু বলেনি, যদিও রাজনৈতিক পরিমণ্ডল থেকে একটি মহল থেকে কথাটা বলা হয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড। হ্যাঁ, সেইটা মানে এটা তো আমরা বাংলা করেছি সমতল ক্রীড়াভূমি, সেটা নিয়েও কথা বলেছি, অনেকেই বলেছেন আর কি। আমি যেটা বলেছি যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যেদিন থেকে ক্ষমতা নেয় এবং যেদিন তাদের মেয়াদ শেষ হয়, এই সময়কালের মধ্যে কিন্তু তাদের দায়িত্ব পালন করতে হয় এবং সংবিধানের 118(4) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন। এই স্বাধীন শব্দটির আবিধানিক অর্থ, নিহিতার্থ, নির্গলিতার্থ যথার্থ স্বাধীনতা। সুতরাং এই সময়ের মধ্যে রাজনৈতিক দলসমূহের কর্মকাণ্ড দেখভাল করা, দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। সুতরাং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্যটি করেছেন সেটি সঙ্গে আমরা সহমত হতে পারিনি, অনেকেই পারেনি, আমিও পারিনি। আমি বরং উল্লেখ করেছি যে এই কাজটি আপনাদের করতে হবে, এমনকি দলের ভেতরে কাঠামোগত বিন্যাস সঠিক আছে কিনা, গণতন্ত্র চর্চা হচ্ছে কিনা সেটিও দেখবার দায়িত্ব, দিক নির্দেশনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। প্রসঙ্গক্রমে আমি যেটা বলেছি যে আপনারা একটা সময় বেঁধে দিয়েছিলেন, নিবন্ধিত 40টি দল, তবে কয়েকটি 2টি না 3টি বাদ আছে, এদের কাছে আয় ব্যয়ের হিসেব চেয়েছিলেন, তাতে মাত্র
একটি দল নির্ধারিত তারিখের মধ্যে হিসেব দিয়েছে, যারা দেয়নি তার মধ্যে দুটো বড় দল, বিএনপি এবং আওয়ামী লীগ দেয়। তারা অবশ্য আজকে হ্যাঁ আওয়ামী লীগ দিয়েছে আজকে দিয়ে, কিন্তু আমরা যখন কথা বলছি তখন দেয়নি আর কি। না, তার সকালেই যদি দিয়ে থাকে তথাস্তু, এটা ভালো, কিন্তু বিলম্বিত হলো। এবং বিএনপিও বিকেলে মানে দেবার কথা ছিল, বিকেলে দেবার কথা ছিল। তারা একদিন সময় নিয়েছিল দুটো দলই। তাহলে তো ভালো কথা আর কি। তো যাই হোক, এটা কিন্তু দেখতে হবে নির্বাচন কমিশনকে, যে হিসেবটা যেন ঠিক মতো দেয়। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের দিক নির্দেশনা যা থাকবে সেটিকে অক্ষরে অক্ষরে পালন করবার মতো মানসিকতা সবার অংশীজনের থাকা উচিত আর কি, আমি মনে করি, যাদেরকে স্টেক হোল্ডার বলি। আচ্ছা, আর একটা কথা আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে প্রার্থিতা যখন চূড়ান্ত করা হবে তখন যেন দেখা হয় যাদের নাম অন্তত 55 জনের মতো, আমি 11 বলেছি কিন্তু পরে দেখলাম 55 জন বাঙালি বাংলাদেশের নাগরিকের নাম পানামা পেপারসে আছে। এটা অবশ্য প্রেস ব্রিফিং উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, মানে প্রধান নির্বাচন কমিশনার। কি ব্যাখ্যা দিয়েছেন? ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে অনেক বিষয় আছে যেটা আইনের মধ্যে থেকে, উনি বলেছেন যে আমাকে আইনের মধ্যে থেকে এই জিনিসগুলোকে বিবেচনা করতে হবে, যেটি এখনো প্রমাণিত হয়নি। এটা নাম এসছে কিন্তু এটা এখনো প্রমাণিত হয়নি, এটা নিয়ে দুদক তদন্ত করছে, তদন্ত শেষে এটা হয়তো এই বিষয়ে। এটা সংবাদ সম্মেলনে ভালো, আমি তাকে ধন্যবাদ দেব। আমি কিন্তু এটা বলতে চাইনি যে পানামা পেপারসের নাম থাকলেই তিনি বাতিল হবে, তদন্ত করবার কথা বলেছি। তদন্ত করে দেখতে হবে যে এই অভিযোগটি সত্য না মিথ্যা। তো কিন্তু সেটা না করে কিন্তু তার প্রার্থিতা একেবারে সরাসরি করা, চূড়ান্ত করাটা, এটা অনুচিত হবে আমি মনে করি। কারণ একটা দৃষ্টান্ত হয়ে গেল পাকিস্তানে, যে এই পেপারসের নাম থাকবার পরে তদন্ত হয়েছে, তদন্তের ভিত্তিতে বিচার বিভাগ রায় দিয়েছে। অবশ্য পাকিস্তানের তদন্তটা নিয়ে প্রশ্ন উঠেছে যে বিচার বিভাগ কি ওই তদন্ত কমিশনকে সন্তুষ্ট করার জন্য এমন রায় দিলে, কেন বিতর্ক আছে, কিন্তু যাই হোক একটা ঘটনা ঘটেছে আর কি। তো কাজেই আমি মনে করি যে ব্যাপারটা বিবেচনায় নিয়ে, আমলে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আর প্রার্থিতা চূড়ান্ত করা সম্পর্কে অবশ্যই নির্বাচন কমিশন তাদের আইনের মধ্যে থাকবে। জি, ডক্টর কলিমুল্লাহ, আমরা ওখানে শুনেছি সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন যে আইন ব্যয় নিয়ে, নির্বাচনকালীন ব্যয় নিয়ে কথা বলেছেন, এবং এটি অনেকেই এরকম প্রস্তাব করেছেন যে 3 লাখ 5 লাখ বা একটা নির্ধারিত ব্যয় একদম কঠোরভাবে সেটাকে পালন করা, যেন কেউ এর বেশি করছে কিনা এ বিষয়ে আপনি। দেখুন, এই বিষয়টা নিয়ে দুই ধরনের মতামত আমরা শুনেছি। এটা কন্টিনিউম হিসেবে যদি দেখি, দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বিশদ বিস্তৃত ব্যাখ্যা দিয়ে বিষয় নিয়ে আলোচনা করেছেন, আবার খুব তাত্ত্বিক আর একটা ব্যাখ্যা হাজির করেছেন প্রফেসর সলিমুল্লাহ খান। তার বক্তব্য হচ্ছে যে যদি এই ব্যয়ের বিষয়টা আমরা আপনার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সেনা মোতায়েনের মতো ইস্যুগুলো উইদার্ড অ্যাওয়ে হয়ে যাবে। অর্থাৎ কার্ল মার্ক্সের সেই যে প্রপোজিশন, স্টেট উইল উইদার অ্যাওয়ে, এটা সেই রকম একটা ম্যাটাফর তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। এবং পুরো ব্যাপারটাই, এখানে কারো কোনো দ্বিমত নেই কিন্তু এই বিষয়ে। আপনার কোনো অবস্থায় এটা যেন ওই 25 লক্ষ টাকার যে সিলিংটা সেটা ছাড়িয়ে না যায়। এবং নির্বাচন কমিশনকে সবাই তাগিদ দিয়েছেন মনোযোগী হবার, এই ব্যাপারে জিরো টলারেন্স পলিসি পার্সু করবার। অর্থাৎ কেউ যদি মিথ্যা স্টেটমেন্ট দেন তার ব্যয়ের ব্যাপারে, তাহলে পরবর্তীতেও যাতে বিষয়টা ধরা পড়লে তার প্রার্থিতা, তার পদে থাকাটা আপনার একেবারেই গ্রহণযোগ্য না থাকে, বাতিল হয়ে যায়। এবং সেই ভয়টি যদি থাকে তাহলে শুরু থেকেই সবাই সাবধান হবেন এবং আইনের ব্যত্যয় ঘটাবেন না। প্রবাসীদের ভোটের দেওয়ার বিষয়ে, এই বিষয়টা নিয়ে আমি একবারে মোজাম্বিকান এক্সাম্পল তুলে ধরেছিলাম আজকের আলোচনায়। মোজাম্বিকে 2টি কনস্টিটিউয়েন্সি বরাদ্দ আছে পার্লামেন্টে। তাদের যারা প্রবাসী মোজাম্বিকান আফ্রিকা মহাদেশের কোথাও না কোথাও অবস্থান করছেন, তাদের জন্য একটা কনস্টিটিউয়েন্সি, আর যারা আফ্রিকার বাইরে অন্য দেশগুলোতে, অন্য মহাদেশগুলোতে অবস্থান, তাদের জন্য একটা কনস্টিটিউয়েন্সি। তো সেরকম একটা
বিধি ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি কিনা, কারণ আমাদের প্রায় কোটিখানেক বাংলা ভাষাভাষী মানুষ দেশের বাইরে অবস্থান করছেন এবং তারা হার্ড আর্ন যে মানিটা আমাদের হার্ড কারেন্সি ফরেন এক্সচেঞ্জ এর বড় যোগানদার। তো সুতরাং দেশের যেহেতু উন্নয়নের তারা সহভাগী অংশীদার, তাদের একটা স্টেক তো আছেই, আর রুটস হিসেবে একটা সম্পর্ক তো রয়েই গেছে। ফলে তাদেরকে কিভাবে প্রযুক্ত করা যায়, কারণ বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলছে। আপনার ডক্টর হুদা কমিশনের 2 জন সদস্য এই নিরিখে ব্রিটেনে আপনার ফ্যাক্ট ফাইন্ডিং মিশনেও গিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে, এসে তাদের প্রতিবেদনও দাখিল করেছেন, কিন্তু শেষ অবধি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মনে হয় না। এবং এতদিন লাগবে কেন এই বিষয়টা মীমাংসা হতে? আরেকটা হচ্ছে আপনার অ্যাবসেন্টি ব্যালটের ব্যবস্থা করা যেতে পারে। উন্নত সভ্য দেশগুলোতে বিষয়টি প্র্যাকটিসড হয়। আবার পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে, সেটিও কার্যকর করা যেতে পারে। আর আমাদের হাই কমিশন কিংবা এমবেসি তো কম বেশি সব দেশেই আছে। আমরা তো জানি স্যার, আমরা তো জানি প্রায় 1 কোটি প্রবাসী ভোটার আছে। তো 1 কোটি ভোটারকে কি উপেক্ষা করা যায়? একটি বিষয়। আরেকটি বিষয় আমরা দেখি যে অনেকে এরকম প্রবাসী আছেন যারা সবসময় বিদেশে থাকেন, নির্বাচনকালীন সময় এসে নির্বাচন করছেন, অনেকে নির্বাচিত হচ্ছেন, কিন্তু আম ভোটার যারা যে মানে তারা কিন্তু ভোট দিতেও পারছেন না। দুটো পরিস্থিতি কাম্য নয় আমি মনে করি, এবং সেই কথাটা আলোচিত হয়েছে আজকে সুনির্দিষ্টভাবে, যে এদের ব্যাপারে নির্বাচন কমিশনের সুস্পষ্ট সিদ্ধান্ত থাকা দরকার, একটি প্রক্রিয়া থাকা দরকার যাতে তাদেরকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করা যায়। আর নির্বাচন সম্পৃক্ত যে কোনো ব্যত্যয় বিচ্যুতি অনাকাঙ্ক্ষিত, এই কথাটা স্পষ্ট করে বলা হয়েছে। কাজে আমি মনে করি যে নির্বাচন কমিশনের হাতে আমরা অনেক কাজ দিয়ে দিচ্ছি। সাংবিধানিকভাবে মোটা দাগে যে কাজগুলো করার কথা, তার বাইরেও আনুষঙ্গিক অনেক কাজ এসে যাচ্ছে পরিস্থিতির বাস্তবতার কারণে। তো ইংরেজিতে যাকে বলা হয় এ টল অর্ডার, কিন্তু উপায় তো নেই, বিকল্প তো কিছু নেই। আগামী অনুষ্ঠেয় নির্বাচনটিকে যদি প্রশ্নাতীত করতে হয় তাহলে এই কাজগুলো অবশ্যই করতে হবে। নির্বাচনে আমি অবশ্য আর একটা কথা শুরুতে বলেছিলাম যে রাজনীতির একটা ব্যাকরণ থাকা উচিত। আমাদের দেশে রাজনীতিতে ব্যাকরণ নেই, নির্বাচনে ব্যাকরণ নেই, নিকট অতীতে দেখেছি। কিন্তু রাজনীতিতে ব্যাকরণ থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত নেবার কোনোই ক্ষমতা বা এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কিন্তু নির্বাচনে ব্যাকরণ থাকবে কিনা সেই এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের আছে। কাজে কতটুকু তৎপর হতে হবে, উদ্যোগী হতে হবে, সেটা বোধগম্য আর কি, যে ব্যাকরণ অনুযায়ী যেন আমি নির্বাচনটি পাই আর কি। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায় অংশীদারিত্বমূলক নির্বাচন, সবই একটা শব্দে ব্যবহার করবার চেষ্টা করেছি, ব্যাকরণের নির্বাচন আর কি। আমি প্রথমেই স্যার আপনার কাছে যাব, আস্থা অর্জনে কথাটিও সংলাপেও এসছে। তো আপনার কি মনে হয় আস্থা অর্জনে ইসির আর কি উদ্যোগ নেওয়া উচিত, অথবা আস্থা অর্জনে কতখানি সামনের দিকে মানে যেতে পারলো? একটা কথা ধরুন, আমি সরাসরি যদি খোলামেলা বলি, যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জনতার মঞ্চের প্রধান নির্বাচন কমিশনার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কথাটা কি তথ্যভিত্তিক? এটা তো পরিষ্কার করা হয়েছে। যখন জনতার মঞ্চ ঢাকায় তৈরি হলো প্রেস ক্লাবের সামনে, সেই সময় বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা জেলা প্রশাসক, তিনি কি করে জনতার মঞ্চে এলেন? তাহলে এই কথা অনুযায়ী ধরে নিতে হবে জনতার মঞ্চের শাখা ছিল সারা বাংলাদেশে, তা তো ছিল না। মঞ্চ একটিই ছিল, তার কোনো শাখা প্রশাখা ছিল। উপরন্তু বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তার পেশাগত দায়িত্ব পালনে তার নৈতিকতা, সততা, দৃঢ়তার জন্যে তিনি পরীক্ষিত হয়েছেন আর কি, এবং প্রশংসিত হয়েছেন। তো কাজে এই নেতিবাচক মন্তব্য, এটা ব্যাকরণহীন মন্তব্য। তোমরা খোঁজ করে দেখো আর কি, যথার্থ হলে তো তিনি পদেই থাকার যোগ্যতা হারাবেন আর কি, সেটা তো হচ্ছে না। আবার ধরুন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করতে শুরু।
তথ্যটা আমাদের সামনে এনে দিতে হবে। কি ষড়যন্ত্র করছেন, কার সঙ্গে করছেন। তো এই কথা চালাচালিটা কিন্তু ওই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কতটুকু কি করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান। নির্বাচন কমিশনের এই সমতল ক্রীড়াভূমি তৈরি করার কাজটি খুবই জটিল, কঠিন, এবং আমার কাছে মনে হয় যে তেলে জলে মেশানো যখন সম্ভব না যেমন, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে হবে সমতল ক্রীড়াভূমি তৈরি করবার জন্যে। জি, ডক্টর কলিমুল্লাহ, যে কথাটি এসছে আস্থার কথা এসছে নির্বাচন দেখুন, কমিশন। আস্থা অর্জনের প্রথম পদক্ষেপ হচ্ছে এই সংলাপ, এবং এটা আইস ব্রেকিং কিন্তু আজকে হয়ে গেল। প্রচুর ফুড ফর থট অন দ্য টেবল হাজির করা হয়েছে, এবং এর উপর ভিত্তি করে কমিশন তাদের মতো করে আরও নানান উপাদান ইনকর্পোরেট করতে সক্ষম হবেন। আমি এ ব্যাপারে দৃঢ় বিশ্বাসী তাদের রোড ম্যাপে। এবং পরবর্তীতে যখন পলিটিক্যাল পার্টিস যারা স্টেক হোল্ডার হিসেবে আসবেন ডায়ালগে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। মিডিয়ার যারা সক্রিয় তারা আসবেন, পর্যবেক্ষণের কাজ যারা করেন দেশে তারা আসবেন, নারী প্রতিনিধিরা আসবেন, এরকম বিভিন্ন স্টেক হোল্ডাররা যখন আসবেন সঙ্গে, আমরা আজকে আবার প্রস্তাব করেছি যাতে প্রতিবন্ধী, তারপরে আমাদের পাহাড়ি এবং অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকেও ইনকর্পোরেট করবার ডায়ালগে। ফলে এক এক গোষ্ঠীর এক এক রকমের যে চাহিদা এবং যে বাস্তবতা, সেটির সঙ্গে বরাবরই এক ধরনের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কমিশন আপনার সমক উপলব্ধি অর্জন করতে সক্ষম হবে। জি, আচ্ছা, আরেকটি বিষয়, সিসি আজকে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে আইনের আঙ্গিকে যেসব মতামত গ্রহণযোগ্য হবে তা সেগুলো গ্রহণ করা যেতে পারে বা সেটা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে, কিন্তু আপনাদের এই সংলাপে সংখ্যাগরিষ্ঠ মতামতটা গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ কোন বিষয়টাকে কত সংখ্যক প্রতিনিধি উল্লেখ করেছেন সেটি বিষয় নয়, বিষয় হচ্ছে আইনের আওতায় কতটুকু ইমপ্লিমেন্ট করা যায় সেটি গুরুত্ব দেবেন বলে ইসি জানিয়েছেন। নির্বাচন না, এটা তো এক ধরনের সীমাবদ্ধতা আমি মনে করি। যেমন একটি বিষয়ে দৃষ্টান্ত দিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে খোলাসা হবে। অনেকেই কিন্তু সদর্থক একটি প্রস্তাব দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের যোগ্যতা আরো উঁচু হওয়া দরকার, সংবিধানে যা বলা আছে তার চাইতে। এটা কিন্তু প্রস্তাবই করেছেন যে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম, সেটাই মিনিমাম গ্র্যাজুয়েট। এখন কথা হলো এটি সদর্থক প্রস্তাব। এখন 21 শতকের সূচনায় একজন সাংসদ যদি ন্যূনতম স্নাতক না হন তাহলে তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? অন্তত অবশ্য যে কাগজের ছাড়পত্রটি যে শিক্ষার দ্যোতক বা সূচক তা বলা খুব কঠিন, কারণ আমরা তো এই বুঝতে পারছি, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে যে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বা জিপিএ 5 পেয়ে দেখা যাচ্ছে বাংলা ইংরেজি ভুল করছে, অকৃতকার্য হচ্ছে, সেটা অন্য কথা, কিন্তু আমাকে তো একটু জায়গা থেকে শুরু করতে হবে। তা এখন এই যে প্রস্তাবটি, এই প্রস্তাবটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা যদি গ্রহণ করতে হয় তাৎক্ষণিকভাবে হবে না, অন্তত এই অনুষ্ঠানে নির্বাচনে হবে না। এটা সংসদে সংবিধান সংশোধন করতে হবে, করবার পরে তবে এটা বাস্তবায়ন করা যায়। কিন্তু আইন আমার হাত পা কিছুটা বেঁধে দেয়, আবার আইনের যে চেতনা আছে তাতে কিন্তু হাত পায়ের যথেষ্ট শক্তি দেয়। যেমন আমি শুরুতেই বলছিলাম যে নির্বাচন কমিশনকে বুঝে নিতে হবে তারা কোন অর্থে, কতটুকু, কত ব্যাপ্তিতে, গভীরতায় স্বাধীন, সেইটি বোঝবার একটু ঘাটতি আছে। আমি একটু উপমা দিয়ে বলেছিলাম একটু আলংকারিক ভাষায় যে নিকট অতীতে নির্বাচন কমিশনের মেরু ছিল কিন্তু দণ্ড ছিল না। আমরা কিন্তু চাই যে মেরুদণ্ড সর্বস্ব একটি নির্বাচন কমিশন আর কি। তো অর্থাৎ আগের নির্বাচন কমিশন বুঝতেই পারেনি তাদের ক্ষমতা কতটুকু, বা বুঝতে চায়নি ইচ্ছাকৃতভাবে। তো সেই জায়গাটাকে কিন্তু অতিক্রম করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে। ওই যে আস্থার কথা বলা হচ্ছে বারবার, আমরা আরেকটা যোগ করে নিই যে
2007-08 যে নির্বাচন কমিশন ছিল ডক্টর ATM শামসুল হুদার নেতৃত্বে, সেই নির্বাচন কমিশন নিয়ে অনেক সমালোচনা আছে, প্রশংসা যা আছে তা শুধু তাই না, সমালোচনা। কিন্তু এটা তো কেউ বলতে পারবে না যে ওটা দৃঢ় শক্তিশালী একটা নির্বাচন কমিশন ছিল না। তার কারণ ছিল ওই সময় সরকার যতই সমালোচিত হোক এই কাজটি ভালো করেছে, নির্বাচন কমিশনকে 118(4) ধারা অনুযায়ী স্বাধীন রেখেছিল। তো এটা কিন্তু স্বাধীনতাটা উপলব্ধির ব্যাপার এবং প্রয়োগের ব্যাপার। কাজে উপলব্ধি এবং প্রয়োগ না হলে স্বাধীনতা থাকে না। জি, ডক্টর কবির, আপনি কি মনে করেন উপলব্ধি এবং প্রয়োগ করতে পারবেন কিনা? আর স্যার বলেছেন মেরুদণ্ডের কথা, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো একটা উপমা হিসেবে এসছে। গত কমিশনের কোনো কমিশনার উঠে দাঁড়িয়ে আপনার অনেকটা ডেমনস্ট্রেট করবারও চেষ্টা করেছেন যে তারা মেরুদণ্ড সম্পন্ন, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন। জি। তো যাই হোক, এটা তো আসলে সিম্বলিক একটা বিষয়, অর্থাৎ স্পিরিটটা ঠিক আছে কিনা, আপহোল্ড করতে পারছেন কিনা। কারণ গত কমিশন সময় সময় হুঙ্কার দিয়েছেন কঠোর হস্তে সব কিছু দমন করা হবে, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যত গর্জে তত বর্ষে না, এই অবস্থাটি। তো ফলে এই ধরনের বিতর্ক সূচিত হয়েছে। এখন উপলব্ধির যে ব্যাপারটা, সেটি আপনার কাগজে প্রচুর ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হলো, আর আপনি যদি দৃঢ় সংকল্প হন সেটা আপনি এক্সারসাইজ করবেন না অথবা করতে চাইবেন না, তাহলে তো এখানে ইন্টেন্টের প্রশ্ন চলে আসে। ওই জায়গাটি অ্যাড্রেস করবার জন্য সবাই তাগিদ দিয়েছেন। অর্থাৎ আপনার খালি কাগজে পত্রে ক্ষমতায়িত করলে তো চলবে না, সেই ক্ষমতা কার্যকর করবার, সেই নিরিখে পদক্ষেপ গ্রহণ করবার মতো ইন্টেন্ট বা উইল বা আপনার চেতনা আপনার মধ্যে বিদ্যমান কিনা সেটি খুব জরুরি। এবং যদি কিছু কমতি বা ঘাটতি থাকে, সময় এসছে গা ঝাড়া দিয়ে সম্বিত ফিরিয়ে সেই নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এই গা ঝাড়াটা কি সংলাপের মাধ্যমে শুরু হলো মনে করছেন? এটা সেই তাগিদটাই দিচ্ছেন। সেশন সাহেবের প্রসঙ্গ এসছে, ভারতের সফল প্রধান নির্বাচন কমিশনার, তার সমালোচনাও কেউ কেউ করেছেন সেশন সাহেবের, যে বিহারে তিনি কী করতে সক্ষম হয়েছেন। লালু প্রসাদ যাদবের মতো ব্যক্তিত্বের প্রসঙ্গ উঠে এসছে যে সেশন সাহেব তো তার টিকিটিও ছিঁড়তে পারেনি। এই যে প্রসঙ্গগুলো, মানে সমালোচনা আছে, আলোচনা আছে, প্রশংসা আছে, এর উল্টো চিত্রটিও সেখানে আমরা দেখেছি কেউ না কেউ তুলে ধরেছেন। কিন্তু মূল বিষয় যেটি, সবার প্রত্যাশা কমিশন এফেক্টিভ রোল প্লে করবেন এবং যেই ঘোষিত তাদের বক্তব্য সেই নিরিখে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। স্যার, আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ইসি আজকে প্রেস ব্রিফিং করে বলেছেন যে তারা যে সমস্ত সুপারিশ এবং সংলাপে যে সমস্ত জিনিসগুলো উঠে এসছে তার একটি সামারি করে এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও তারা পাঠাবেন, যেন এটা দ্বারা এবং সরকারকেও তারা দিবেন, যাতে একটা যে সমস্ত মতামতগুলো আসছেন তা বাস্তবায়নে একটা নিশ্চয়ই একটা চাপও দেওয়া যেতে পারে সরকারকে। আপনি কি মনে করেন যে এর দ্বারা সুফল আসবে? নির্বাচন কমিশন অঙ্গীকার করেছে যে যে সুপারিশগুলো গ্রহণযোগ্য, এটা তারা বলেছেন সব সুপারিশ গ্রহণযোগ্য না আর কি। তবে আমার কাছে মনে হয়েছে আজকে যারা আলোচনা করেছেন খুব রবেশ হয়ে যথেষ্ট বিবেচনার সঙ্গে আলোচনা করেছেন এবং বাগাড়ম্বর কেউ কিছু করেননি, অতিশয়োক্তিও করেননি, সব কিছু কাজেই সিংহভাগ সুপারিশ গ্রহণযোগ্য মানের হয়েছে বলে মনে হয়। তো কাজে নির্বাচন কমিশন যদি এই সুপারিশগুলোর ভিত্তিতে একটি চূড়ান্ত সার তৈরি করে যে কাজটির কথা আপনি উল্লেখ করলেন আমরাও জেনেছি, সেটি করলে এটা বাস্তবসম্মত হবে। ইসি বলেছেন, মানে প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে সংবিধানের বাইরে, আইনের বাইরে উনি কিছু করতে পারবেন না। কিন্তু এই সংবিধান এবং আইনের মধ্যে থেকেও তো আমরা দেখেছি যে অনেক সুপারিশ আছে যেগুলো যা বাস্তবায়ন। সেই জন্যই একটা শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে আমাদের কাছে পাঠানো চিঠিতে, যে সুপারিশগুলো গ্রহণযোগ্য হবে। অর্থাৎ তারই সবিস্তার ব্যাখ্যা গিয়ে বলছেন যে আইনের মধ্যে তার পক্ষে যাওয়া সম্ভব। আমি তো আগেই বলেছি, আমি স্বীকার করে নিচ্ছি যে আইন কিন্তু আমাকে অনেকটা ক্ষমতা দিয়েছে,
কিন্তু একই সঙ্গে আমাকে অনেকটা হাত বেঁধে দিয়েছে। এই দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করেই কাজ করতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনকে যথেষ্ট, ইংরেজিতে বলে, হোমওয়ার্ক করতে হবে। এবং হোমওয়ার্ক করার জন্য যেমন আমি প্রস্তাবে বলেছিলাম যে কমনওয়েলথ কান্ট্রিজ ইলেকশন ম্যানুয়াল বলে একটা বই আছে, সেটার সঙ্গে আমাদের দেশের পরিস্থিতি মিলবে না, কিন্তু তবুও এটা পড়ে দেখা যেতে পারে। আর একটা ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন ম্যানুয়াল আছে, এটা পড়ে দেখা যেতে পারে। তাতে করে অন্তত কিছুটা দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। নইলে আমরা পাশ্চাত্যের বই পড়ি কেন? আমরা তো নিজের দেশে, বাংলাদেশে বসে বার্ট্রান্ড রাসেল কেন পড়ছি বা হ্যারল্ড লাস্কি কেন পড়ছি? এটা দিক নির্দেশনা পাওয়ার জন্য। ডক্টর করিমুল্লাহ, একই প্রশ্ন যদি আপনাকে করি, যে আইনের আওতায় থেকে, সংবিধানের ভিতরে থেকে আর কি করতে পারেন আপনার এই সংলাপে যে জিনিসগুলো উঠে এসছে? আমরা তো জানি যে মানে বেশ কিছু বিষয় আছে যেগুলো নজর দিতে পারেন। যেরকম বলা হয়েছে যে পুলিং অফিসার দলের লোক নিয়োগ না করা, তারপরে আস্থা ফিরিয়ে আনার জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা। তো এগুলো বাস্তবায়নের জন্য কি পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে, অথবা আপনাদের সংলাপে যে বিষয়গুলো উঠে এসছে তার মধ্যে বাস্তবায়নযোগ্য আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো আরও গুরুত্ব দেওয়া যেতে পারে? যেমন ধরুন, ওই যে হুইল চেয়ার অ্যাক্সেসের কথা বলছিলাম, অর্থাৎ যারা ডিফারেন্টলি অ্যাবল বা ডিসঅ্যাবল পপুলেশন, তাদের যে নিডটা, লেজিটিমেট নিড, এটা তো অ্যাড্রেস করতে পারা সম্ভব। এবং সেই সঙ্গে যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে যাতে আপনার ব্যালট পেপার ছাপানো হয়, তাহলে তারা কারো সহায়তা ছাড়াই কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং বিভিন্ন দেশে এটা কার্যকর আছে। এটা কিন্তু নির্বাচনের একটি সুন্দর, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এটা খুব সামান্যই একটি বিষয়। অন্য আনুষঙ্গিক আরও অনেক বিষয়গুলো ইগনোর করার মতো বিষয় না। আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, আমরা এক ধরনের অ্যাডহক কালচারে অবগাহন করতে অভ্যস্ত, এবং ইমিডিয়েট যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাই। যথাসময়ে সেগুলো আবার অতিক্রান্ত হলে পরে কনভিনিয়েন্টলি ভুলে যাই। আবার সময় যখন ঘনিয়ে আসে 5 বছর পরে হই হট্টগোল করি বিষয়গুলো নিয়ে। আসলে আমাদের একটা পার্সপেক্টিভে ফেলে একবার ইলেকশন সাইকেল, যেদিন বিগ ডে অর্থাৎ নির্বাচন দিবস শেষ হলো, পরের দিন থেকেই পরবর্তী নির্বাচনের আয়োজনটা শুরু করে দিতে হবে। একেবারে তাত্ত্বিক বিবেচনায় হলেও সেই নিরিখে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এবং এইভাবেই যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে ইনক্রিমেন্টালি কিন্তু আমরা একটা প্রোগ্রেশনের জায়গায় গিয়ে হাজির হব। জি স্যার, আমরা প্রায় শেষের দিকে, আমরা একটু শুনবো যে আপনার কি মনে হয় সংলাপ কতখানি, এখনই এটা বলা যাবে না, মূল্যায়নও করা যাবে না, কিন্তু উদ্যোগটা, পদক্ষেপটা কতখানি ফলপ্রসূ হয়েছে বা হবে? হ্যাঁ, অতীত যদি আমার কোনো দিক নির্দেশনা দেয় তাহলে তো আমি হতাশ হব, কারণ অতীতের সংলাপ কখনোই সফল হয়নি। সংলাপের প্রতিফলন বাস্তবে আমরা দেখিনি। কিন্তু আবার এটাও বলতে হবে, আমরা অতীতে আবদ্ধ হয়ে থাকতে পারি না। অতীতে যদি আমি ব্যর্থ হয়ে আগামীতে, ভবিষ্যতে আমি সফল হব না, এটা বলা যায় না। ইতিহাস সেভাবে সাক্ষ্য দেয় না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আশাবাদী হতে চাই। তবে আশাবাদের পূর্ব শর্তটি হচ্ছে, যেটা আমি বলেছি সংলাপে, যে আমাদের কাগজে পত্রে নির্বাচন কমিশন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু বাস্তবে দেখেছি মুশিক। আপনি যদি রয়্যাল বেঙ্গল টাইগার হন বাস্তবে, তাহলে এই সংলাপের প্রতিফলন ঘটবে সম্পূর্ণ না হলেও আংশিকভাবে। যতটুকু যেমন আইনের একটা সীমাবদ্ধতা আছে, বাধ্যবাধকতা, সেটুকু এড়িয়ে যতটুকু বাস্তবায়ন করা যায় সেটি করবে। এবং আজকের সব আলোচনা থেকে যত সুপারিশ এসেছে, আমি তো মনে করি যে তার আংশিকও যদি বাস্তবায়ন হয়, তাহলে নির্বাচনের মান অনেক উন্নত হবে। জি ডক্টর করিমুল্লাহ, আমরা যদি একই প্রশ্ন, যে কতখানি ফলপ্রসূ হতে যাচ্ছে, এখনই তো বলা যাবে না সেটা, যেহেতু আরও সামনে তাদের রোডম্যাপ অনুযায়ী আরও কর্মসূচি রয়েছে, আপনি কি মানে কতখানি আশাবাদী? আমার কাছে মনে হয়েছে যে কমিশন যথেষ্ট রিসেপটিভ, খোলা মন নিয়ে তারা এই ডায়ালগে বসেছেন এবং খুব মনোযোগ দিয়ে সবার বক্তব্য অনুধাবন করেছেন। প্রয়োজনে কোথাও অস্পষ্ট মনে হলে তারা কিন্তু আবার সেটা ব্যাখ্যা দাবি করেছেন, এবং সেই সঙ্গে সবাইকে তাগিদ দিয়েছেন যে যদি সম্ভব হয় তারা লিখিতভাবে যাদের বক্তব্যগুলো যেন 1 সপ্তাহের মধ্যে কমিশনের সমীপে হাজির করেন। তার মানে এই পুরো যে তাদের মোডাস অপারেন্ডিটা, সেটা দেখে আমার মনে হয়েছে দে আর প্রিটি সিরিয়াস অ্যাবাউট দেয়ার বিজনেস। এবং আমার ধারণা
এভাবে তারা যদি একাগ্রতা বজায় রাখেন এবং এই চিত্তে কাজ করেন তাহলে শতভাগ সফল না হলেও অনেকাংশে কামিয়াব হবেন বলে আমার ধারণা। জি স্যার, আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা আরেকটু যদি আলোচনা করি যে এরপরে আমরা জানি যে নির্বাচন কমিশন নারী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং অন্যান্যদের সাথে এরপরে পলিটিক্যাল পার্টির সাথে প্রতিনিধিদের সাথে কথা বলবে। আপনার যদি কোনো পরামর্শ থাকে যে এভাবে এই আলোচনাটাকে আস্থা অর্জনের জন্য নির্বাচন কমিশন আগিয়ে নিতে পারে? দেখুন, আলোচনা মানেই হচ্ছে আপনার করণীয় কাজের পথ নকশাটি অংশীজনের কাছে হাজির করা। তো সেই কাজটি করছে তারা আর কি। তবে একই সঙ্গে এটা মনে রাখতে হবে, অতীতের মতো যেন আলোচনার জন্যে আলোচনা না হয়, কাজের জন্যে। কারণ ওই এই যেটা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেন যে নির্বাচন কমিশন যথেষ্ট সদিচ্ছা ঐকান্তিকতা নিয়ে কিন্তু এই সংলাপে আয়োজন করেছে এবং সেই জন্যে আমি মনে করি যে এরপরে অংশীজন তো গণমাধ্যম কর্মীরাও, কারণ গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের কল্যাণে সব খবরাখবর আমাদের নখের ডগায় চলে আসছে। কাজে নির্বাচন যখন হবে গণমাধ্যম কর্মীরাই কিন্তু নির্বাচনের খবরাখবর আমার কাছে হাজির করবে এবং তারা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন। শেষ করতে হবে স্যার। হ্যাঁ, অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে, তাদের সঙ্গে সংলাপ করতে হবে আমি মনে করি। তবে আমি আরও একটা প্রস্তাব করেছি যে আপনারা বিগত ডক্টর এটিএম শামসুলদা নির্বাচন কমিশনের সঙ্গে একটা ঘরোয়া বৈঠক করুন, কারণ তাদের বেশ কিছু কৃতি আছে। এটাও কিন্তু আমি মনে করি এটার জন্য আনুষ্ঠানিক কিছু দরকার নেই, ঘরোয়া বৈঠক করুন, তাদের সঙ্গে আলোচনা করুন যে তারা কেন সফল হয়েছিলেন, সফল হতে গেলে কি কি পূর্ব শর্ত লাগে। 2-3 ঘন্টা বা 5 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি তো লাগে না আর কি। জি স্যার, সময় নেই স্যার। আপনাদের দুজনকে ধন্যবাদ। কলিমুল্লাহ স্যার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।